অ্যাম্বুলেন্স ডাকবেন না প্লিজ। রৌনকের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে। অ্যাম্বুলেন্স ডাকবো না মানে? অ্যাম্বুলেন্স না আসলে ছেলেটা মারা যাবে। ওকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। হাসপাতালে নিলে পুলিশ জেনে যাবে। পুলিশকে তো জানাতে হবে, গুলি খেয়েছে, পুলিশকে জানাতে হবে না? এটা তো এমনিও পুলিশ কেস। পুলিশ জানলে আমাদের সবাইকে ধরে নিয়ে যাবে। ধরে নিয়ে যাবে মানে? তোমাদের ধরে নিয়ে যাবে কেন? ওরা চারজনে একে অপরের মুখ দেখাদেখি করে, তারপর একজন আমতা আমতা করে বলে, ওর গায়ে পুলিশের গুলি লেগেছে, পুলিশ আমাদের খুঁজতেছে। রৌনকের কপালের ভাঁজ আরো গম্ভীর হয়। যে দুজন দাঁড়িয়েছিল ওরা এবারে রৌনকের পায়ের কাছে বসে পড়ে, তার পা জড়িয়ে ধরে কেঁদে দিয়ে বলে, আমাদের বন্ধুটাকে বাঁচান স্যার। আমরা আর জীবনেও কোনো খারাপ কাজ করব না। প্রয়োজনে রিক্সা চালাবো, তাও কোনো খারাপ কাজ করব না। এবারের মতো আমাদের সাহায্য করুন, একটা সুযোগ দিন স্যার। রৌনক বুঝতে পারে ঘটনা জটিল, কিন্তু সেই ঘটনা কি সেটা এক্ষুনি জানতে বসলে গুলি লাগা ছেলেটার বিপদ বাড়বে, হাসপাতালে নিয়ে যাওয়া হবে না। রৌনক দ্রুত চিন্তা করে কি করা যায়। সঙ্গে সঙ্গে ফোন লাগায় সাদমানকে। এমন বিপদে যদি কেউ কোনো প্রশ্ন না করে তাকে হেল্প করতে পারে সেটা একমাত্র সাদমান। তৎক্ষণাৎই সাদমানকে ফোন দিয়ে সব ব্যবস্থা করে রৌনক। সাদমানের বড় ভাই সাবিত পেশায় ডাক্তার। এই মুহূর্তে যদি কেউ তার হেল্প করতে পারে সেটা একমাত্র সাবিত। রশিদকে ফোন লাগায় গাড়ি নিয়ে আসতে। রৌনকের গাড়িতে পেছনে ওরা চার বন্ধু চাপাচাপি করে বসে নিজেদের কোলের উপর আহত বন্ধুকে নিয়ে নেয়। রৌনক সামনের প্যাসেঞ্জার সিটে বসে রশিদকে জিজ্ঞাসা করে, আমাদের কি গ্যাস নেওয়া দরকার আছে? নাসূচক মাথা ঝাঁকায় রশিদ। রৌনক বলে, তাহলে জোরে একটা টান দে, সময় কম, যত জলদি সম্ভব পৌঁছাতে হবে, দেরি হলে বিপদ। রৌনকের আদেশ মতো গাড়ি ছুটায় রশিদ। অনেক কিছু জানার আছে রৌনকের, কিন্তু এখন স্পষ্ট করার মতো সময় নেই। আপাতত একটা যান বাঁচুক, পরে সব জানা যাবে। রৌনকের আদেশ মতো গাড়ি ছুটায় রশিদ। অনেক কিছু জানার আছে রৌনকের, কিন্তু এখন নষ্ট করার মতো সময় নেই। আপাতত একটা যান বাঁচুক, পরে সব জানা যাবে। সাদমানের বড় ভাই সাবিতের একটা ডায়াগনস্টিক সেন্টার আছে, যেটার 50% পার্টনার রৌনকও। ওখানে কোনো অপারেশন হয় না যদিও, তবুও বিশেষ সুবিধার জন্য কিছু ব্যবস্থা রাখা হয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া এর ব্যবহার হয় না। আপাতত কেউ যেন কিছু জানতে না পারে, সেজন্য ওই ডায়াগনস্টিক সেন্টারই ভরসা। গলিটা হাঁটু থেকে সামান্য নিচে লেগেছে, গুরুতর কিছু হয়নি, কেবল দেরি হওয়ার ফলে রক্তক্ষরণ হয়েছে কিছুটা বেশি। এই যা গুলি বের করে প্রয়োজনীয় চিকিৎসা ও মেডিসিন দিয়ে দেয় সাবিত। রক্তের গ্রুপ এ পজিটিভ হওয়ায় খুব একটা ঝামেলা পোহাতে হয় না রক্ত জোগাড় করতে। এমনকি প্রথম ব্যাগ রক্ত রশিদি দিয়েছে। সাবিত জানিয়েছে 3 ব্যাগ রক্ত হলেই হবে। ছেলেটার বন্ধুরা জানিয়েছে বাকি 2 ব্যাগ ওরা ব্যবস্থা করে ফেলতে পারবে। তবে রৌনক ওদের সতর্ক করে দিয়েছে এই ঘটনা যেন ভুলেও কেউ জানতে না পারে। গুলি লাগা ছেলেটার নাম তানভীর। বাকিরা একে একে রাব্বি, বাপ্পি, মিলন ও ইমন। ডায়াগনস্টিক সেন্টারের উপরের ফ্লোরে একটা ফ্ল্যাট আছে, যেটা বিশেষ প্রয়োজনে রৌনক, সাদমান ও সাবিত ব্যবহার করে থাকে। বলা বাহুল্য সাবিতই ব্যবহার করে তার গার্লফ্রেন্ডের সাথে কোয়ালিটি সময় কাটাতে। আর এই গোপন তথ্যটা রৌনক ও সাদমান জানে। এখানে সাবিত ধরা খায় ছোট ভাই ও তার বন্ধুদের কাছে, তাই ওদের বিপদ আপদে তাকে সঙ্গ দিতে হয়। যদিও অন্যায়কে প্রশ্রয় দেবে না, সেটা আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছে সে। তানভীরের জ্ঞান ফেরা পর্যন্ত ওদের 4 জনকে ওই ফ্ল্যাটে থাকতে দেওয়া হয়েছে। ওরা ওখানে এক প্রকার বন্দি থাকবে। তানভীরের জ্ঞান ফেরার পর সব শুনবে রৌনক। সব শোনার পর সিদ্ধান্ত নিবে এদের নিয়ে কি করা যায়। বাকি 4 জন রৌনককে কথাও দিয়েছে, সে সব শোনার পর যা সিদ্ধান্ত নিবে ওরা মাথা পেতে নিবে সেটা। শাস্তি দিতে চাইলেও ওদের আপত্তি নেই। সাবির জানিয়েছে একটা লম্বা ঘুম দিয়ে উঠে পড়বে তানভীর, হয়তো সকালে জ্ঞান ফিরবে। সব অপেক্ষার অবসান ঘটিয়ে পরের দিন দুপুরে নাগাদ জ্ঞান ফিরে তানভীরের। তখন রৌনক উপস্থিত ছিল না, সকালে মিটিং ছিল তার, তাই খুব ভোরে বেরিয়ে গেছে সে। পেছনে রেখে গেছে সাদমানকে। সাদমানের ফোন পেয়ে মিটিং শেষ করে সোজা ডায়াগনস্টিক সেন্টারে এসে উপস্থিত হয় রৌনক। তারপর ওদের মুখে সম্পূর্ণ ঘটনা শুনেছে। তখন রৌনকের সঙ্গে সাদমান, সাবিত উপস্থিত ছিল। এদের কাছ থেকে শোনা ঘটনাটা এমন, ওরা 5 জনই স্কুল জীবন থেকে একসাথে আছে। ওরা প্রত্যেকেই অসচ্ছল পরিবারের ছেলে। তবে সবচাইতে খারাপ অবস্থা তানভীরের। ওর বাবা একমাত্র উপার্জনের উৎস ওদের পরিবারের। পড়ালেখাটা নামেই করছে বলা যায়। যাদের পেটে খাবার জুটে না ঠিকঠাক, তারা ভালো লেখাপড়া জোগাড় দিবে কোথা থেকে। আচমকা মাস 6 আগে তানভীরের বাবা একদিন মাঝরাতে হার্ট অ্যাটাক করে। বড় ধরনের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। কোথায় পাবে সে এত টাকা? তখন ইমনের বুদ্ধিতে ওদের এলাকার এক সুদখোরের থেকে 5 লাখ টাকা নেয় তানভীর।
আসল ফেরত দেওয়া পর্যন্ত প্রতি মাসে মোটা অঙ্ক সুদ দিতে হবে। এই মুহূর্তে বাবাকে বাঁচানো ছাড়া আর কিছু মাথায় ছিল না তানভীরের, তাই খুব একটা চিন্তা ভাবনা না করে টাকা নিয়ে নেয় সে। ওর বাবা এখন বিছানায় পড়া, শরীর এক পাশ প্যারালাইজড হয়ে গেছে। তানভীর যেমন তেমন করে বন্ধুদের সাহায্য নিয়ে প্রথম 2 মাস সুদের টাকা দিলেও এরপর আর দিতে পারেনি। বাবার ওষুধের টাকা, সংসার খরচ, আবার সুদের টাকা, কোনো দিকেই কুল করতে পারে না। যার থেকে টাকা নিয়েছে ওরা প্রতিনিয়ত প্রেশার দিতে থাকে। টাকা ওদের দিতেই হবে। পরপর 2 মাস টাকা না দিতে পারায় ওরা একদিন বাসায় চলে আসে। ঘরে তানভীরের অসুস্থ বাবা মা ও ছোট 2 বোন। ছোট বললেও একদম ছোট নয়, একজন কলেজে পড়ে, আরেকজন 8ম শ্রেণীতে। ভয় পেয়ে যায় তানভীর। ওরা ইশারা ইঙ্গিতে বুঝিয়ে গেছে টাকা না দিলে ফলাফল ভালো হবে না। বোন দুটোর জন্য ভয় লাগে তানভীরের। কি করবে বুঝতে পারে না। বন্ধুদের জানালে পরে বাপ্পি বলে যার থেকে টাকা নিয়েছে তার সাথে দেখা করে সব বুঝিয়ে বলতে। সব শুনলে নিশ্চয়ই বুঝবে। সে মোতাবেকই 5 জনই গিয়ে উপস্থিত হয় রাব্বানির কাছে। ওদের এলাকায় নাম করা সুদখোর রাব্বানি। এমনকি ওর একটা ছোটখাটো চক্রও আছে, মাদকের সাপ্লায়ার বলা যায় ওকে। এসব লোকেরা কখনো অন্যদের দারিদ্রতার দুঃখে ভরা গল্প শুনে ভোলে না। ওদের কেবল টাকা চায়। টাকা ছাড়া এরা কিছুই বুঝে না। তবে তানভীরের সব কথা শুনে রাব্বানি ওদের অফার দেয়, ওর কিছু মাল যদি ওরা এনে দিতে পারে তাহলে তানভীরের সম্পূর্ণ টাকাটাই সে মাফ করে দিবে। প্রয়োজনে ওকে আরও 50,000 টাকা বাড়তি দিয়ে কাজটা করে দেওয়ার জন্যে। সেই সঙ্গে আসল সুদ সব মাফ। এমন অফার শুনে চোখ চকচক করে ওঠে তানভীরের। পাশ থেকে রাব্বি জানতে চায় কিসের মাল, কি এনে দিতে হবে। তখনই রাব্বানি জানায় গাজীপুর থেকে 50 লাখ টাকার ইয়াবা এনে দিতে হবে ওদের। যদি পুলিশের কাছে ধরা না পড়ে কাজটা করে দিতে পারে তাহলে সব টাকা মাফ করে দিবে সে। অফার শুনে রাব্বি বলে, আর ধরা পড়ে গেল? শয়তানি হাসি হেসে রাব্বানি বলে, আমার নাম ভুলেও বলা যাবে না, এতেও তোমাদেরই লাভ। কেমন? আমি ওই টাকার কথা ভুলে যাব। তোমাদের সাথে আমার কোনো লেনদেন নাই, কখনো ছিলও না। 2 দিক থেকে তানভীরকে টাকাটা ফেরত দিতে হবে না, তবে ধরা পড়ে গেলে বিশাল বিপদ হয়ে যাবে। তানভীরের ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। সব শুনেও কাজটা করতে রাজি হয় তানভীর। ওরা 4 জনেই আপত্তি জানায়। এত বড় একটা রিস্ক ওরা কিছুতেই তানভীরকে নিতে দিবে না। কিন্তু তানভীর তার সিদ্ধান্তে অনড়। এমন সুযোগ ও আর পাবে না। 4 জন মিলে যখন তানভীরকে ওর সিদ্ধান্ত বদলাতে রাজি করতে পারেনি, তখন ওরা সিদ্ধান্ত নেয় 5 জন একসাথে যাবে। পরিকল্পনা করে কাজ করলে নিশ্চয়ই ধরা না পড়ে কাজটা করতে পারবে। কিন্তু ওদের সুষ্ঠু পরিকল্পনা কোনো কাজে দেয় না, কারণ আসল পরিকল্পনাটা ওরা জানতোই না। রাব্বানি ওদের দাবার গুটি হিসেবে ব্যবহার করেছে। পুলিশ আগেই জানতো এই চালানটার ব্যাপারে। কোথায় কখন চালানটার আদান প্রদান হবে সব খবর পুলিশের জানাই আছে। রাব্বানি চালাকি করে পুলিশের জানা লোকেশনে ওদের 5 জনকে পাঠিয়ে দেয়, আর অন্যদিকে নিজের লোক পাঠিয়ে চালান নিয়ে নেয়। আর এদিকে পুলিশের কাছে ধরা পড়ে যায় ওরা। সেখান থেকে পালিয়ে আসার সময় তানভীরের পায়ে গুলিটা লাগে। নিজেদের দোষ স্বীকার করা রৌনককে কথাও দেয় আর কখনো এমন কিছু করবে না। অনেক চিন্তা ভাবনা পর রৌনক সিদ্ধান্ত নেয় বিষয়টা পুলিশকে জানাবে না। 3 জনই সদ্য ভার্সিটিতে ভর্তি হয়েছে। অভাব জিনিসটা এমনই। অভাব থাকলে আর মানুষের চিন্তা ভাবনা ঠিক থাকে না। তখন কেবল টাকা কিভাবে ইনকাম করবে সেটাই মুখ্য হয়ে দাঁড়ায়। সৎপথ বা অসৎ পথ আর ম্যাটার করে না। ওরা সুযোগ পেলে একজন হীরের টুকরো হয়ে পেরিয়ে আসবে। সেই দায়িত্বটা রৌনক নিজের কাঁধে তুলে নেয়। পরবর্তীতে রৌনকের নির্দেশ মতো রাব্বানিও ওর চক্রকে পুলিশকে ধরিয়ে দিতে ওরা 5 জন হেল্প করে। ওদের প্রত্যেকের লেখাপড়ার দায়িত্ব রৌনক নিজে বহন করে। এমনকি ওদের পরিবারে কাজ করতে পারবে এমন প্রত্যেকের কাজের ব্যবস্থাও করে দেয়। ওরা 5 জনই ঢাকার ভালো বেসরকারি ইউনিভার্সিটি থেকে লেখাপড়া শেষ করেছে। ওই ঘটনার পর এমন হয়েছে 5 জনই রৌনকের জন্য এক পায়ে জীবন দিতে রাজি, বিশেষ করে তানভীর। রৌনক বললে এক্ষুনি গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়ার আগে 2 বার ভাববে না সে। তানভীরের নিজস্ব একটা সার্কেল আছে, বিশাল এক নেটওয়ার্ক। কোথায় কি হচ্ছে সব খবরাখবর তানভীরের গ্রুপটার কাছে আছে। আর যে খবরটাও ওরা জানে না, একটু এদিক সেদিক টান দিলে সেই খবরটাও বের করে ফেলা তানভীরের জন্য আহামরি কোনো ব্যাপার নয়। রৌনকের জন্য একনিষ্ঠভাবেই কাজ করে সে। রৌনকের একটা ফোন কলই যথেষ্ট সেজন্যে। তানভীর যেখানে থাকুক তৎক্ষণাৎ হাজির হয়ে যায়। আজ রৌনকের হওয়া অ্যাক্সিডেন্টের পেছনে কে দায়ী সেই খবর নিয়ে এসেছে তানভীর। জ্ঞান ফেরার পর তানভীরকে ফোন করেছে রৌনক সবার আগে। তানভীরের দেওয়া পেনড্রাইভটা হাতে নিয়ে লাবিবের উদ্দেশ্যে রৌনক বলে, ল্যাপটপটা দাও। লাবিব গিয়ে রুমের অন্য পাশে থাকা কাউচের উপর থেকে ল্যাপটপটা নিয়ে এসে দিল। তানভীর খানিকটা আমতা আমতা করে বলে, আপনি ফাইলটা খোলার আগে আমার সঙ্গে কিছু কথা ছিল।
রৌনক এক মুহূর্তের জন্য থামে। সাধারণত ইতস্তত করার ছেলে তানভীর নয়, সে ইতস্তত করছে মানে গুরুত্বপূর্ণ কিছু হয়তো লাবিবের সামনে বলতে চাইছে না, তা বুঝতে পেরে রৌনক বলে, লাবিব, তুমি একটু বাইরে যাও, আমি একটু তানভীরের সাথে কথা বলবো। কোনো প্রশ্ন না করে তৎক্ষণাৎ বেরিয়ে যায় লাবিব। সে বেরিয়ে গেলে তানভীরের দিকে তাকায়। রৌনক জিজ্ঞাসা করে, কিছু বলতে চাও? ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে তানভীর বলে, ওখানে দুটো ফাইল আছে। আমি জানি আপনি আমাকে নিষেধ করেছিলেন ম্যাডামের খোঁজ করতে, তবু আমি নিজেকে আটকে রাখতে পারিনি। সরি। ওর কোনো প্রয়োজন নেই তানভীর। প্রয়োজন আছে কি নেই সেটা আপনি বুঝবেন। আমি আমার দায়িত্ব পালন করেছি, বাকিটা আপনার ইচ্ছা। আপনি ফাইলটা খুলে দেখবেন কি দেখবেন না। রৌনক আর কিছু বলে না। তানভীর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, বলে, আজ আসছি, কোনো প্রয়োজন হলে একটা মেসেজ করে দিবেন, আমি সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাব। নিজের খেয়াল রেখো, ওদের সবাইকে বলো আমার জন্য দুশ্চিন্তা না করতে, আমি ঠিক আছি। আমি ওদের কাউকে বলিনি আপনার জ্ঞান ফিরেছে। আপাতত হয়তো বেশি লোক না জানানোটাই উচিত হবে। আসছি, খেয়াল রাখবেন নিজের। বেরিয়ে যাবার আগে এগিয়ে এসে রৌনকের কাঁধে আলতো হাত রেখে তানভীর আরো বলে, আমি আপনাকে স্যার ডাকলেও আমার জন্য আপনি বড় ভাইয়ের থেকে কোনো অংশে কম কিছু না। আমার মতো অনেকের জন্যই আপনি অনেক গুরুত্বপূর্ণ একজন। আপনার সুস্থ থাকা, ভালো থাকা, বেঁচে থাকাটা আপনার জন্য যতখানি গুরুত্বপূর্ণ, তার চাইতে আমাদের জন্য অনেক বেশি জরুরি। কেবল জানে বেঁচে যাওয়াটাই বেঁচে থাকা নয়, বেঁচে থাকার জন্য ভালো থাকাটা অনেক গুরুত্বপূর্ণ। নিজের জন্য না হলেও আমাদের জন্য অন্তত ভালো থাকবেন প্লিজ। রৌনক কেবল মাথা ঝাঁকায়। সে জানে ওরা আসলে প্রত্যেককে তার জন্য পাগল। এই ছেলেগুলোর জন্য বিশেষ কিছুই করেনি সে, তবুও এরা মাথায় করে রাখে তাকে। তার একটা আদেশে জীবন দিয়ে হলেও রাখবে এরা। এদের জন্য এতখানি প্রিয় রৌনক। তানভীর দরজার দিকে এগুলো ল্যাপটপের স্ক্রিনে চোখ রাখে সে। দুটো ফাইল পেন ড্রাইভটায়, একটা মিসেস চিত্রলেখা রৌনক জামান নামে, কিন্তু সেই ফাইলটাকে পুরোপুরি উপেক্ষা করে অন্য ফাইলটায় ক্লিক করে রৌনক। এই মুহূর্তে নিজের ফোকাস অন্যদিকে ঘোরাতে চায় না সে। অনেক জরুরি ও গুরুত্বপূর্ণ কাজ তার হাতে রয়েছে। তার চারিদিকে প্রকাশ্যে ঘুরে বেড়ানো এই শত্রুকে সময় থাকতে উপড়ে ফেলাটা জরুরি হয়ে দাঁড়িয়েছে। তানভীরকে বেরিয়ে আসতে দেখে এগিয়ে গিয়ে তাকে বিদায় জানিয়ে কেবিনে প্রবেশ করে লাবিব। রৌনকের কাছাকাছি এগিয়ে এসে জিজ্ঞাসা করে, এখন আমাদের করণীয় কি? সবাইকে জানিয়ে দেওয়া, কিছুক্ষণ আগে জ্ঞান ফিরেছে আমার। সবগুলো চ্যানেলে হেডলাইন হোক, মাকে ফোন করে বলে দাও। সবাই আমাকে দেখতে আসতে চাইলে কাউকে বাধা দিও না আপাতত। ঠিক আছে। লাবিবকে নির্দেশ দিয়ে ল্যাপটপের স্ক্রিনের দিকে আবারও মনোনিবেশ করে রৌনক। এবারে খেলাটা জমবে। বারবার ঘুঘু ধান খেয়ে গেছে, এবার সে বুঝবে ধান চুরি করার আসল মজাটা কোথায়। আরও 2 দিন রৌনককে হাসপাতালে থাকতে হয়েছে, যদিও সে থাকতে চায়নি, কিন্তু ডাক্তারের দেওয়া যুক্তির কাছে সে আর বলার কিছু পায়নি। এমন গুরুতর আহত রোগী যে 3 সপ্তাহ কোমায় ছিল, তার জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে তাকে রিলিজ করে দিলে ব্যাপারটা সন্দেহজনক হয়ে দাঁড়াবে। রৌনককে জ্ঞান ফিরবার পর মিডিয়াকে জানানোর 1 ঘন্টার মাথায় রৌনককে ডাক্তারকে মিডিয়া ফেস করতে হয়েছে, তার অবস্থা সম্পর্কে ব্রিফ করতে হয়েছে। দিলারা জামান, জাহানারা, সাবা ও তার পরিবারের সবাই এসে হাসপাতালে মাথায় তুলে নিয়েছিল। লিখন ফোন করেছিল লাবিবকে চারু আর খালাকে নিয়ে হাসপাতালে আসবে কিনা। রৌনকের জ্ঞান ফিরেছে শোনার পর থেকে চারু আগের চাইতে আরো বেশি অস্থির হয়ে গেছে তার সঙ্গে দেখা করবে বলে, কিন্তু রৌনকের আদেশে লাবিব নিষেধ করে দিয়েছে ওদের হাসপাতালে আসতে। ওদের কারো আসার প্রয়োজন নেই বলে জানিয়েছে। রৌনকের এমন আপত্তি মুখে প্রকাশ না করলেও মনে মনে আহত হয়েছে চারু। ভাবতেই বাধ্য হয়েছে ওর বোনের চলে যাওয়ায় কি এমন মুখ ফিরিয়ে নেওয়ার কারণ। রৌনক কি আসলে মুখ ফিরিয়ে নিয়েছে? লাবিব গেছে রৌনকের রিলিজ পেপার তৈরি করতে। সে কেবিন থেকে বেরিয়ে যেতে রৌনকের ফোনটা বেজে ওঠে। মিলন ফোন করেছে। রৌনক জানে কেন এই সময় মিলন ফোন করেছে। কলটা রিসিভ করে ফোন কানে নিতেই লাইনের অন্য পাশ থেকে মিলন বলে, স্যার, শুনছি, বলো। কাজ হয়ে গেছে। থ্যাংক ইউ মিলন। মেনশন নষ্ট স্যার, এনিথিং ফর ইউ। আপনি নিজের খেয়াল রাখুন। টেক কেয়ার, রাখছি। বেশি কথা না বলে ফোন ছাড়ে রৌনক। কনফার্মেশন যা পাবার তা সে পেয়ে গেছে। লাবিব যাবার আগে তার পোশাক দিয়ে গেছে তৈরি হয়ে নিতে। ফোন ছেড়েই তৈরি হয়ে নেয় সে। তৈরি হয়ে বাথরুম থেকে বের হতে দেখে রিপা দাঁড়িয়ে। রৌনকের হাতে থাকা রুমালের হাত মুছতে মুছতে সে বলে, আরে রিপা যে, কখন এলে? মাত্রই এলাম ভাইয়া। কষ্ট করে হাসপাতালে এলে কেন? আমি বাসায় যাচ্ছি। আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে ভাইয়া।
কথাগুলো হয়তো বাসায় বলতে পারবো না, তাই বাধ্য হয়ে হাসপাতালে আসা। না শুনে রৌনক আন্দাজ করতে পারে রিপা কোন বিষয়ে কথা বলতে চাইছে। আন্দাজ করে বলে, তোমার জরুরি কথাটা কি কয়েকটা দিন অপেক্ষা করতে পারবে রিপা? না ভাইয়া, এই কথাগুলোর সাথে আমার জীবনটাও জড়িয়ে আছে। সেটা কি রকম? লিখন কিছু বলেছে তোমায়? রৌনকের মুখে লিখনের নাম শুনে খানিকটা ভড়কে যায় রিপা। বুঝতে চেষ্টা করে রৌনক কি কোনোভাবে লিখন আর ওর সম্পর্কের কথা জানে। কে বলেছে তাকে? লিখন নিজেই নাকি চিত্রলেখা ভাবে রিপা, তবে ওকে খুব একটা ভাবতে হয় না। রৌনক নিজেই বলে, দেখো রিপা, তোমাকে আমি ছোট বোনের মতো জানি, আর লিখনের সাথে আমার কি সম্পর্ক সেটা তো তুমি জানোই। আমার ছোট ভাই বোনগুলোর জীবনে কি হচ্ছে না হচ্ছে সেটুকু খবর তো আমাকে রাখতেই হয়, তাই না বলো? সামান্য মাথা ঝাঁকায় রিপা। রৌনক নিজেই জিজ্ঞাসা করে, আমাকে বের হতে হবে, বলো তোমার জরুরি কথা শুনি। সামান্য আমতা আমতা করে রিপা বলে, আমার কাছে সলিড প্রমাণ নেই, কিন্তু আমার মনে হয় চিত্রা আপার এভাবে গায়েব হয়ে যাওয়ার পেছনে আমার বোন দায়ী। সাবা? হ্যাঁ, সাবাকে কেন দায়ী মনে হচ্ছে তোমার? শুনতে খারাপ শোনালেও এটা সত্যি। আমার বোন আপনার জন্য অফসেট ভাইয়া, যে কোনো মূল্যে ওর আপনাকে চাই। সেই জন্য আপার বড় ধরনের কোনো ক্ষতি করার আগে দুবার ভাববে না। এতদিনে আপা কি অবস্থায় আছে? রিপাকে কথা শেষ করতে না দিয়ে রৌনক বলে, তুমি এত ভেবো না রিপা, এসব তোমার না ভাবলেও চলবে। চিত্রলেখা চলে যাওয়ার পেছনে অন্য কেউ যতক্ষণে দায়ী ততক্ষণে ও নিজেই দায়ী। আপা কিভাবে? তোমাকে যদি কেউ লিখনের জীবনে হুমকি দিয়ে ওর জীবন থেকে সরে দাঁড়াতে বলে, তাহলে কি করবে তুমি? লিখনকে ছেড়ে দিয়ে চলে যাবে নাকি ওর পাশে থেকে ওকে রক্ষা করার চেষ্টা করবে? ছেড়ে যাবে কখনো লিখনকে? দ্রুত ও মাথা ঝাঁকায় রিপা, মুখে বলে, কখনোই নয়। অথচ দেখো, যে দায়ী হয়ে থাকুক না কেন, যত বড় সমস্যা হয়ে থাকুক না কেন, চিত্রলেখা সেটা আমাকে না জানিয়ে সলিউশন বের করার চেষ্টা না করে আমাকে ছেড়ে চলে গেল। ওর জন্য আমার পাশে থাকা চাইতো, আমাকে ছেড়ে যাওয়াটাই সহজ, তাই সেটাই করেছে। ভাইয়া বাদ দাও রিপা, থাকো নিজের মতো। আমার জরুরি কিছু কাজ আছে, বের হতে হবে। রৌনক রিপাকে পাশ কেটে বেরিয়ে যাবার জন্য পা বাড়ালে রিপা বলে, আপা ভালো আছে তো রৌনক ভাইয়া? রিপার প্রশ্নের জবাব দেয় না রৌনক, ওকে পাশ কেটে বেরিয়ে যায়। রৌনক সামনের প্যাসেঞ্জার সিটে উঠে বসতে ড্রাইভিং সিটে বসে থাকা লাবিব জিজ্ঞাসা করে, কোথায় যাব? খালাকে দেখতে যাব। সম্মতিতে মাথা ঝাঁকিয়ে গাড়ি স্টার্ট দেয় লাবিব। রৌনকের এত বছরের পুরনো বিশ্বস্ত ড্রাইভার রশিদ সেদিনের অ্যাক্সিডেন্টে স্পটেই মারা গেছে। এখন পর্যন্ত তার জন্য নতুন ড্রাইভার রাখা হয়নি, তাই আপাতত লাবিবই এই দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়েছে। এত বড় একটা ঘটনার পর এক্ষুনি চট করে কাউকে ভরসা করা যাচ্ছে না। অনেক দেখে শুনে বুঝে তারপর নতুন ড্রাইভার হায়ার করা হবে। খানিকক্ষণ চুপ করে বসে থাকার পর রৌনক জিজ্ঞাসা করে, রশিদের বাসায় সবাই ভালো আছে তো? ওদের কি লাগবে না লাগবে দেখছো তো? আপনি একদম চিন্তা করবেন না, আমি ওদিকটা সামলে নিয়েছি, ওরা সবাই ভালো আছে। একদিন গিয়ে রশিদের ছেলে মেয়ে দুটোকে দেখে আসবো, তুমিও আমার সাথে যাও। জি। মাথা ঝাঁকায় লাবিব। লাবিব বুঝে রশিদের মৃত্যুটা রৌনককে খানিকটা নাড়িয়ে দিয়েছে। সেদিন সে নিজেও মরে যেতে পারত, এই কথাটা ভাবায় তাকে। রৌনক না বললেও লাবিব এসব বুঝে। চারুখালা দুজনাই ঘরে। খালার শরীরটা ভালো নেই, আগের রাত থেকে প্রেশারটা একটু হাই। রৌনক সরাসরি খালার ঘরে এসেছে। অসুস্থ মানুষকে অহেতুক বিছানা থেকে টেনে তুলে কষ্ট দিতে চায় না সে। খালার পাশে বসে থেকে চোখে চন্দ্রা মতো লেগে এসেছিল চারুর, তাই রৌনকের ঘরে প্রবেশটা ঠিক টের পায়নি ও। যতক্ষণে কারো উপস্থিতি টের পেয়েছে ততক্ষণে রৌনক এগিয়ে এসে চারুর মুখোমুখি দাঁড়িয়েছে। আচমকায় চোখ মেলে রৌনককে দেখে ভূত দেখার মতো কিছুক্ষণ তবদা খেয়ে তাকিয়ে রইল কেবল। ঠিক দেখছে না ভুল সেটা বোঝার জন্যে হাতে চোখ ডলে চোখ লেগে থাকা ঘুম নামানোর চেষ্টা করে। কয়েক সেকেন্ড সময় লাগে চারুর বুঝতে সত্যি সত্যি রৌনক এসেছে। দাঁড়িয়ে থাকবে নাকি একটু জড়িয়ে ধরবে? রৌনকের কথায় যেন চারুর তন্দ্রা কাটে। ঝট করে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে জড়িয়ে ধরেও, সেই সঙ্গে ভেবে করে কেঁদে ফেলে। এই মুহূর্তে চারু কেন কাঁদছে তা সে নিজেও জানে না। হাত বাড়িয়ে চারুর মাথায় হাত বুলিয়ে দিয়ে রৌনক বলে, কেঁদো না চারু, আর কেঁদো না, এবারে সব ঠিক হয়ে যাবে, আমি চলে এসেছি তো, আর কেঁদো না। চারুর কান্নার গতি বাড়ে, নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করেও পারে না।
কান্নার মাঝে হেঁচকি তুলে বলে, আপাকে এনে দেন, আমার আপাকে এনে দেন না, আপাকে এনে দেন। রৌনক মুখে কিছু বলে না, কেবল আলতো স্নেহ ভরা স্পর্শে চারুর মাথায় হাত বুলিয়ে দেয়, ওকে শান্ত করার চেষ্টা করে। ততক্ষণে চারুর কান্নার শব্দে খালার ঘুম ভেঙে গেছে। লিখন, চয়ন ও লাবিন বাইরের ঘর থেকে এগিয়ে এসে এই ঘরের দুয়ারে দাঁড়িয়েছে। ছোট বোনের চোখে পানি দেখে ভাইদের চোখও ভিজে উঠেছে। রৌনকের ছলছল করা চোখ জোড়া হয়তো ওরা দেখলো বা দেখলো না, কেউ দেখে ফেলার আগে দ্রুত পলক ফেলে নিজেকে সামলে নেয় সে। তার ভেঙে পড়ার সময় এটা নয়, এতগুলো মানুষ তো তাকেই সামাল দিতে হবে। রৌনক জানে এরা সব এক অদৃশ্য আশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে, তার ভরসায় অপেক্ষা করছে চিত্রলেখা ফিরে আসার। রৌনক জানে এরা সবাই বিশ্বাস করে সে ঠিক ঠিক চিত্রলেখাকে ফিরিয়ে আনবে, কিন্তু সত্যি কি সে ফিরিয়ে আনবে চিত্রলেখাকে? রৌনকের বুক থেকে মুখ তুলে কান্না ভেজা চোখ মুখ নিয়ে চারু জিজ্ঞাসা করে, আমাকে এনে দিবেন? দিব, এনে দেব, সত্যি? সত্যি এনে দেব, এই কথা দিচ্ছি তোমায় ছুঁয়ে। রৌনকের থেকে আশা পেয়েও চারুর কান্না বন্ধ হওয়ার বদলে আরো বাড়ে। চারু জানে না ওর কেন এত কান্না পাচ্ছে, কান্না থামতেই চাইছে না। এই কান্না দুঃখের না সুখের বুঝতে পারছে না চারু, ওর শুধু কান্নাই পাচ্ছে। রৌনক বসে আছে তার গাজীপুরের গোডাউনের ভিতরে, সে বসে আছে চেয়ারে। তার পেছনে এক সিরিয়ালে দাঁড়িয়ে আছে লাবিব, তানভীর, রাব্বি, শাওন, ইমন, মিলন। রৌনকের বরাবরই সামনে আরেকটা চেয়ারে বসে আছে সালমান রহমান। তবে সে রৌনকের মতো স্বাভাবিকভাবে বসা নেই, তাকে চেয়ারটার সাথে বেঁধে রাখা হয়েছে। এতক্ষণ জ্ঞান ছিল না তার। আজ সকালবেলায় প্যান প্যাসিফিকে মিটিং শেষ করে বের হওয়ার সঙ্গে সঙ্গে একদল মুখোশ পরা লোক তাকে জোর জবরদস্তি করে তুলে নিয়ে এসেছে। লোকগুলোর একজন বলেছিল তাকে চুপচাপ বসে থাকতে, কথা শুনলে তাকে কোনো ধরনের আঘাত করা হবে না, কিন্তু সালমান রহমান ধস্তাধস্তি করার চেষ্টা করলে বাধ্য হয়ে তাকে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করা হয়েছিল। তারপর থেকে আর জ্ঞান নেই সালমানের। তাকে কোথায় আনা হয়েছে, কেন আনা হয়েছে কিছুই সে জানে না। গোডাউনের যে ঘরটায় সালমানকে রাখা হয়েছে সেই ঘরের লোহার দরজাটা খোলা ও লাগানো, শব্দ হলে রৌনক বাদে অন্যরা সবাই পিছন ফিরে তাকা একবার। পেছন থেকে এগিয়ে এসে রৌনকের পাশে দাঁড়ায় চঞ্চল। সালমানের দিকে এক পলক তাকিয়ে রৌনকের মুখের দিকে তাকায় সে বলে,